আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো। আইডিয়াল কমার্স কেয়ারের ডিজিটাল প্ল্যাটফর্মে সকলকে স্বাগতম। আমরা এখন ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের সেকেন্ড চ্যাপ্টার ক্যাপিটাল বাজেট অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস এই চ্যাপ্টারের বিগত কিছু ক্লাস আমরা নিয়েছি। ঠিক তার পরবর্তী যে অঙ্কগুলো আছে আমরা এখন সমাধান করব। যারা লাইভে যুক্ত হয়েছো, কে কোথা থেকে যুক্ত হয়েছো এবং আমার কথা ক্লিয়ারলি শোনা ও বোঝা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানিয়ে দাও। আজ আমরা অঙ্ক সমাধান করব মূলত প্রবলেম 6। তোমরা একটু শেয়ার করে নাও, আমি শেয়ার করে তারপরে অঙ্কটা শুরু করি। তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফেসবুকে তোমার কোন বড় ভাই কি বললো না বললো এমন কোনো বিষয় নাই। তোমাদের এখন উচিত হবে আমি যা করাচ্ছি এই বিষয়গুলা প্রথম থেকেই ভালো করে শেষ করা। তোমার যদি একটা চ্যাপ্টারের বেসিক বিষয়গুলো জানা থাকে, প্রশ্নকর্তা যেখান থেকেই কোশ্চেন করুক ইনশাল্লাহ সমাধান করতে পারবা। আর আমাদের একবার করে শেষ হয়ে যাওয়ার পর তোমরা তো বাসায় বই যারা কিনেছো বা কিনবা, যেগুলোই সমস্যা হবে আমাকে জানাবা, ইনশাল্লাহ আমরা সে বিষয়গুলো সমাধান করব। আমার কথা বুঝতে পেরেছ? হ্যাঁ, তার মানে তোমাদের যে কোনো সমস্যা যেগুলো থেকেই যায় যদি কোনো চ্যাপ্টারে বিস্তারিত, যে ভাইয়া আমার মনে হচ্ছে এই অঙ্কটা করানোই হয়নি বা আমি বুঝতেছি না, আমাদের সবাইকে অঙ্কটা বোঝান, আমাদের ওই গ্রুপে জানাবা, আমরা ওইগুলো সমাধান করব। গতকালকে একটা স্কেলে নক করে বলতেছে যে হইতেছে আপনি এই যেসব পোস্ট করেন এগুলো কেন করেন, আপনি যে ব্যাচগুলো পোস্ট করতেছেন এগুলো আসবে না, এদিকে থার্ড ব্যাচ আসবে, এগুলো করে কোনো লাভ নেই। এখন আমি বলতেছি যে আপনার যদি সমস্যা হয় আপনি ঠিক করে নেন, এখন এগুলো করেন, দেখেন যে আপনি এই পোস্ট এগুলো পোস্টার করবেন না, কিন্তু আপনার কথা বলবো না এগুলো বলতেছে আপনি। আমি ভাবছি যে মেবি আমাদের ব্যাচ মিট চেঞ্জ হবে হয়তো। আমি বলছি আপনি কি এটা করেন লাইভে কি করতে ওই ওরকম যদি কেউ কিছু হয় আমাকে সরাসরি লিঙ্কটা দিবা, ওই সেলের রিমুভ করে দেবো। মানে দুষ্টু গরুর আমার দরকার নেই গ্রুপে, ঠিক আছে? যদি তোমাদের কমেন্টে কেউ বাজে কথা বলে বা হ্যান ত্যান কোনো সমস্যার কথা বলে, আরে ওইসব বিষয় না, বিষয় হচ্ছে তোমরা যারা দ্বিতীয় বর্ষে পড়েছো ভাইয়া, এতটুকু তো বুঝতে পারছো। যদি তোমার বেসিক ক্লিয়ার থাকে তো তোমরা কোশ্চেনে অ্যান্সার করে আসতে পারবা। স্ট্যাটিস্টিক্স দের কথা ভাবো, কত মানুষই তো কত ঝামেলা হয়েছে বলছে হ্যান ত্যান। তোমরা যারা দিছো, যারা প্রথম থেকে ক্লাসগুলো করছো, তো তোমরা কি পরীক্ষার হলে যে কোশ্চেন বোঝো নাই? বা বিজনেস ম্যাথের কথা বলো, ওটা সব থেকে কঠিন। মানে এমন কি মনে হয়েছে যে ভাই কিছুই করায়নি, অঙ্ক হুট করে চলে এসছে? আমি যে চ্যাপ্টার একেবারে বাদ দিয়েছি সে চ্যাপ্টারের কথা বাদ, ওই চ্যাপ্টার দেখে তোমার লাভ নেই। ওগুলো করালে তোমার এমনি মাথা ঘুরবে বা পরীক্ষা হলে যে পারবা না, স্বাভাবিক। তো ওই দুই একটা চ্যাপ্টার বাদ। এছাড়া তোমরা যারা কম, তোমাদের ক্ষেত্রে আমি বলেছিলাম যে ট্যাক্স ওল্ড নিয়ম আইবে, এসেছে। কিন্তু এই ম্যানেজমেন্টের ক্ষেত্রে কাহিনী হয়েছে আমাদের, আমি আবার যারা রাইটার, বড় বড় রাইটার, তাদের সাথে মনে করো মোটামুটি কথাবার্তা হয়। যেমন এই যে কমার্স পাবলিকেশনের যে মেন রাইটার, উনি বললো যে ওল্ড নিয়মে করছে কোশ্চেন। হ্যাঁ, তারপরে মনে করো না গ্রন্থ কুটির এই জাতীয় যারা আছে সবাই ওল্ড নিয়মে করেছে। এখন কোশ্চেন জাতীয় বিশ্ববিদ্যালয় আবার দিয়েছে অলিউল্লাহ স্যারের, অলিউল্লাহ স্যার আবার নতুন নিয়মে মনে করো দিছে, তো ওদের নতুন নিয়মে করছে। কিন্তু ওরা তো পরীক্ষার্থী 2022, ওদের জন্য এটা তো অন্যায়, কারণ ওরা নতুন বই তো কিনছে ওই টাইমে, আর ওই টাইমে 2022-23-এর রুল দেওয়া আছে। নতুন করে আবার রুল মুখস্থ করা হ্যান ত্যান, একই স্টুডেন্টের জন্য কষ্ট। যেমন যারা ইমপ্রুভ দাও তারা বুঝবা, একই সাবজেক্ট দুইবার পড়া কিন্তু কষ্ট, কারণ পরের বার পড়তে আর ভাল লাগে না, ওই যা পড়া আছে তাই দিবানি পরীক্ষা, এই একটা বিষয় হয়ে যায়।
যাই হোক, এরকম দুই একটা সিস্টেম বাদে মনে করো যদি তোমার বেসিক ক্লিয়ার থাকে, ইনশাল্লাহ পরীক্ষায় আটকাবে না। এখন তোমার যদি বেসিকই ভালো না থাকে, তাহলে তো মনে করে নাও যত সহজ অঙ্কই করো। এখন তোমরা পড়ো অনার্সে, আর তোমরা চাও যে অবিকল যেন বোর্ড কোশ্চেন আসে, আমি বিগত 4টে বোর্ড করব, 5টা বোর্ড করব, কমন পেয়ে যাবা, এরকম একটা বিষয় মনে করো। আসলে তো তা না। তোমাদের বেসিক ক্লিয়ার না হলে এই অনার্সে পড়তেছো, এই যে আমাদের একটা স্যার আছে MM কলেজের, অন্তু আসো ভাই? আছি ভাইয়া। এই শফিক স্যারের চেনো না তুমি? শফিক স্যার MM কলেজে পড়ো যশোর। আর কেউ আসো এখানে? নাই মনে হয়। তো শফিক স্যার আমরা যখন ওই অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হই, হ্যাঁ, ক্লাসে এসে জাতীয় বিশ্ববিদ্যালয় বলে একটা নাক শিটকাছে, মানে তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়ে। তারপর আবার বলতেছে তোমাদের কি জানি ব্যতিক্রম সাজেশন, তারপর মানে মানে টিটকারি মেরে কথা বলতেছে, দিগদর্শন বা হ্যান ত্যান। অনার্সে পড়ো তোমরা, সাজেশন করে পাস করো, তো তোমাদের কি অবস্থা বুঝতে পারছো? মানে স্যার এমন ভাবে কথা বলবে, মানে প্রত্যেকটা কথায় অপমান। আচ্ছা, এরপর মানে উনি তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করা আর BCS ক্যাডার, আর উনি খুব মেধাবী ছিল। যখন ঢাকা বিশ্ববিদ্যালয় পড়তো ওই টাইমই মনে করো স্টুডেন্টের প্রাইভেট পড়াতো, মানে ওই ফ্রেন্ড সার্কেলের প্রাইভেট পড়াতো, মানে সেই প্রকারের জিনিয়াস। তো যাই হোক, তো ওনার কথা হচ্ছে যে উনি মানে অপমান করার জন্য জানে যে ছেলে মেয়ে ইংলিশে দুর্বল, হয় টেন্স ধরবে, না হলে কোনো গুরুত্বপূর্ণ কঠিন কঠিন ওয়ার্ড মিনিং দেবে, মানে ক্লাস পরে আগে ওনার ওইসব বিষয়ের কথা। তো এই অপমান করতেই থাকবে আর বলবে বিশ্ববিদ্যালয় পড়িস, তোদের আবার কোনোদিন হচ্ছে সাজেশন লাগে? তোরা একটা টপিকস থাকবে, ওই টপিকস থেকে যে কোনো কোয়েশ্চেন আসবে, সে সব কোয়েশ্চেনের অ্যান্সার পারা লাগবে, তারপরে না তোরা বিশ্ববিদ্যালয় পড়িস। আর ইন্টারমিডিয়েট বা 9-10 ওইগুলোর হিসাব আলাদা। আর তোদের তো অনার্সকে বাধ্যতামূলক করতে বলিনি, করতে আইসিস কেন, পারবি না তা? মানে এইভাবে অপমান করে করে বলে। তা আমি যেই কথা তোমাদের বোঝাতে চাচ্ছি ভাইয়া, অনার্সে পড়ো, একটা চ্যাপ্টারের বেসিক যদি না জানো, তাহলে ওই 3-4টে অঙ্ক করে কমন পাবা, এইসব বিষয়গুলো আসলে ভুলে যাও, বা এইসব আশাগুলো ছেড়ে দাও। আর মেনলি এগুলো হাড়ির খবর তো আমরা জানি কম বেশি। সাধ্যের আগে এই যে কমার্স পাবলিকেশন, এরপরে গ্রন্থ কোটের, এরপরে আরো আছে মিলেনিয়াম, এরা সব বড় বড় মনে করো না কলেজের টিচার যারা লেখক, তা ওদের বই বিগত 5-6 বছর বিক্রয় হচ্ছে না। এই যে মনে করো সাজেশন বিক্রয় হচ্ছে, ব্যতিক্রম, দিগদর্শন বা হ্যান ত্যান। তা ওরা এজন্য এখন থেকে আর ওই বোর্ড কোশ্চেন দিচ্ছে না, ইউনিক কোশ্চেন করার চেষ্টা করতেছে। আর যখন যার কোশ্চেন করার পালা আসতেছে, তার নিজের বইয়ের ইউনিক কোশ্চেন গুলাই ঢোকাই দিচ্ছে। আমার কথা বুঝতে পেরেছো? এজন্য ম্যাথ রিলেটেড যে সাবজেক্ট গুলা, এগুলো তোমরা বিশেষ করে কমার্স পাবলিকেশনের বইটা কিনতে পারো, আর কারো যদি ভালো লাগে গ্রন্থকুটি বা মিলেনিয়াম কিনতে পারো, যেগুলো ম্যাথ রিলেটেড। আর ওর A to Z কোশ্চেন গুলা যদি সলভ করো, আনকমন বলে কোনো কিছু থাকবে না। আর অজানা থাকলে আমাকে জানাবা, আমি সমাধান করে দেবো। আমার কথা বুঝতে পেরেছো ভাইয়া? মানে এছাড়া আর ভালো করার উপায় নাই। মানে এগুলো হচ্ছে ওদের ইউনিক কোশ্চেন গুলা সব ওদের বইতেই আছে, ওই জিনিসগুলো উঠাই দিচ্ছে যাতে আবার ছেলে মেয়ে বইয়ে আগ্রহী হয় আর সাজেশন বাদ দেয়। ওকে, যাই হোক, যারা বুঝেছো ভালো, না বুঝলে আগের মতো করে পড়ো, সমস্যা নেই। এখন আসো ভাইয়া, ফ্রম দা ফলোইং ইনফরমেশন অফ জনি কোম্পানি, পে ব্যাক পিরিয়ড। এখানে প্রথমে দেখে নিতে হবে তোমার পে ব্যাক পিরিয়ডের কি মান দেওয়া আছে, সমান মান না অসমান? তো অসমান যদি হয় ভাইয়া, তা পে ব্যাক পিরিয়ডের সূত্র কি ছিল? কনসেপ্ট ক্লিয়ার? সূত্র সবার? সূত্রকে ক্লিয়ার করো। ওকে, এই অংশ শেষ হয়ে গেল। এরপরে দেখো বি নাম্বার, নিট প্রেজেন্ট ভ্যালু।
টিপিবি মাইনাস কি? এই পাগল, এনসিও। এনসিও, ওকে। আর একটা জিনিস বলছো, আমি যখন এই চ্যাপ্টার করালাম এর যে বেসিকে যত সূত্র দিয়েছি স্যাররা ওর বাইরে তো আর দেবে না। এখন কোশ্চেনটা একটু ভালো করে বুঝে নিবা যে কোশ্চেন কিভাবে আসতে পারে, ইনশাল্লাহ তাহলে পারবা। এরপরে আই আর আর এর সূত্র কি ছিল? A plus B into A minus বি মাইনাস এ। আর যারা যে পদে চাকরি বাকরি করতে চাও সেই বিষয়ে পড়াশোনা শুরু করে দাও, তোমরা এখন থার্ড ইয়ারে পড়ো। চাকরির বিষয়ে যদি ইমপ্রুভ করতে চাও, কোন চাকরি করতে চাও, সেখানে কি কি কোশ্চেন আসে, বইগুলো কিনে পড়া শুরু করে দাও। এভাবে হেলায় হেলায় সময় নষ্ট করো না, বুঝতে পেরেছ? আর যদি মনে হয় কারো ব্যবসা করার সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, ব্যবসা শুরু করে দাও, যে ছোট ব্যবসা হোক। আমি আমার কথা বলি নে, এই জন্য তোমরা আবার বলবানে যে ভাই গল্প দিচ্ছে এখন একটু উন্নতি হয়েছে বলে। আমি কিন্তু ছোটবেলা থেকেই মানে ক্লাস 9 থেকে প্রাইভেট পড়াই, ক্লাস 9 থেকে ব্যবসা করি। ছোটখাটো ব্যবসা হোক কিন্তু করতাম। আমার বাসায় সার তেলের ব্যবসা ছিল, এখন সার তেলের ব্যবসা আপাতত নাই, কিন্তু আমার হচ্ছে রাইস মিলের ব্যবসা আছে, রাইস মিল দেওয়া আছে একটা বাসায়। তো এই জিনিসগুলো তোমরা ছোট ছোট যে কোনো কাজ করো, না হলে একটা নির্দিষ্ট সময় এসে বা সময় পর তোমাদের দুশ্চিন্তায় মনে হবে আমার দ্বারা কিচ্ছু হবে না। এই জন্য মনে করো কিছুই অন্তত না করলেও 2-4টে প্রাইভেট পড়াও। প্রথম দিকে যদি টাকা দিয়ে নাও পড়াইতে পারো, ফ্রিতে পড়াও, তারপরে আস্তে আস্তে টাকা নিয়ে পড়াইও, লাভ আছে। তাহলে সূত্রগুলো সবাই ক্লিয়ার কিনা বলো তো? ওকে। তো এখন দেখো আমাদের ভাইয়া পারচেজ অফ প্রাইস অফ মেশিন ক টাকা দিয়ে ক্রয় করেছে? 2 লক্ষ। ইম্পোর্ট ডিটি মানে আমদানি শুল্ক, ওই ক্রয় মেশিন এর লাগবে না লাগবে না? তাহলে ওটা মেশিন এর ব্যয়। এরপরে ক্যারিং কস্ট লাগে না লাগে না আনতে? লাগে। এটাও মেশিন। ইনস্টলেশন চার্জ সংস্থাপন করতে লাগে না লাগে না? তাহলে এই এই যে অংশটা, এই অংশটা পুরোটা মেশিন, না বোঝনি? আর এই ওয়ার্কিং ক্যাপিটাল, ওই মেশিন আর এই ওয়ার্কিং ক্যাপিটাল যোগ করলে এনসিও হবে, না বোঝনি? মানে ইনভেস্ট আর এই ওয়ার্কিং ক্যাপিটাল যোগ করলে এনসিও হয়। মানে আগের এই 4টে মানকে বলা হয় ইনভেস্ট, আর পরে যে ওয়ার্কিং ক্যাপিটাল আছে এটা যোগ করলে তুমি এনসিও পাবা, মানে মোট বিনিয়োগ তোমার, নেট ক্যাশ আউটলে। নেট ক্যাশ আউটলে সবাই ক্লিয়ার কিনা বলো তো? ওকে, ইয়াসমিন, হ্যাঁ ফার্স্ট ইয়ারের জন্য তোমাদের ব্যাচ আছে, তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ করো, ইনশাল্লাহ আমি বিস্তারিত তথ্য জানিয়ে দিব। আশা করি এ পর্যন্ত ক্লিয়ার তোমরা, নাকি বলো ভাইয়া? এরপর দেখো ইউজফুল লাইফ। ইউজফুল লাইফ মানে কত বছর দেওয়া আছে মেয়াদ, তোমরা এগুলো যোগ করো না। 2,30,000, 37, 13, 2,50,000 আর এই 50, তাহলে মোট কত? 3 লক্ষ। তাহলে এনসিও কত? আর যেটা অবচয় নির্ণয় করবা ডেপ্রিসিয়েশন, সেখানে কত? 2,50,000 তাহলে 5 দিয়ে ভাগ করো না, 50,000। এই নূর, তুমি কয়টা সাবজেক্টে অ্যাডমিট আছো? 4টাই না 2টাই? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এই যে আমাদের অবচয় ক্লিয়ার হলো যে 50,000। ওকে, মানে তোমাকে সব ক্লাসে দেখি না তো এই জন্য বললাম। তাহলে এই যে ডিপ্রিসিয়েশন আমাদের ক্লিয়ার হলো 50,000 আর এনসিও হলো 3 লক্ষ, ফাইন। এরপরে আসো অ্যানুয়াল ক্যাশ ইনফ্লো। এই ক্যাশ ইনফ্লো থাকলে এটা কি কল্পনা করবা? ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স আর ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। তো এখন দেখো এখানে ট্যাক্স রেট আছে না নেই? আছে। তার মানে এটা ক্যাশ ফ্লো এই আফটার না বিফোর, বিফোর ট্যাক্স। তাহলে এখন এই অংশ ওকে,
তার মানে তোমার পে ব্যাক পিরিয়ড আছে, কিউমুলেটিভ করা লাগবে না লাগবে না? লাগবে। তার মানে একেবারে 12 পর্যন্ত ঘর লাগবে, তাই না? আর এদিকে দেখো কয়টা আছে, ডেপ্রিসিয়েশন আবার দিয়েছে 10%, মানে ডিসকাউন্ট রেট ডিএফ। তাহলে এখানে লাগবে 5টা, আর ওয়ার্কিং ক্যাপিটালের জন্য একটা, তাহলে হলো 6টা। উপরে একটা, 7টা, নিচে একটা, তাহলে কয়টা হলো? 8টা। দেখো তো তোমরা এই ঘর পর্যন্ত ক্লিয়ার কিনা? অ্যাক্টিভ হও, বাকি যত সমস্যা আছে ইনশাল্লাহ সমাধান হবে। আর পরীক্ষার হল তো কারোর জন্য সহজ থাকে না। পরীক্ষার হল সহজ জিনিস গুলায়ে যায়, ওটা স্বাভাবিক। আমি তোমাদের শেখাচ্ছি, আমিও পরীক্ষার হলে গেলে কনফিউজ হয়ে যাব, যতই পারি না কেন। মনে হবে আসলে কি ঠিক লিখতেছি, হ্যান ত্যান। এই সমস্যাগুলো সবার আছে। ওয়ার্কিং ক্যাপিটাল, সেলভেজ ভ্যালু তো আর নাই। এখন আমাদের ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স। তো বলো, ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স কার কত টাকা দেওয়া আছে? আমরা লক্ষ্য করতেছি 80, 70, 90, 95, 85। 80, 70, 90, 95, 85। ঠিক লিখেছি আমি? দেখো তো, এর থেকে ডেপ্রিসিয়েশন লেস করতে হয়, মনে পড়ে না? আর ডেপ্রিসিয়েশন পেয়েছি 50 করে। ওকে ফাইন। 80 থেকে 50 বাদ দিলে কি থাকবে? আর্নিং বিফোর ট্যাক্স। তাহলে অনেকের এগুলো এতভাবে মুখস্থ হয়ে গেছে, মনে করো এখন করালে মনে হবে ক্লাসটা না করি। এটা হচ্ছে বাস্তবতা। 40,000, হ্যাঁ, তারপরও ক্লাস করো, 35, মনে করো একটু প্র্যাকটিস হবে। 35, 35। এরপরে ট্যাক্স ছিল কত পার্সেন্ট? 30%, 30%। 3 তারিখে 9, 3 দুগুনি 6, 3 হাজারে 12। আচ্ছা, 3 100 কত হয়? 20। 1,35,000 হবে কেন পাগল? 13,500। তুমি আছে 45,000, 1,35,000 বানাইতে হবে, সমস্যা নেই। 35-এর সাথে গুণ করো, গুণ 3, 3 তারিখে 9, 10,500। ওকে, এই যে অংশ চলে গেল। এখন এটি এখন তোমার যখন এটি বের করবা, বিটি থেকে ট্যাক্স বাদ দাও 21। এরপর 14,000। ওকে ফাইন। এরপর আমাদের কত বললা? 28। এবারে বাদ দাও 31,500। আচ্ছা, এরপর না বোঝো নেই 500। এর পরের ঘর ছিল ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। ভাই ডেপ্রিসিয়েশন ছিল 50, যোগ করে দাও 21 আর 50, 71, 14 আর 50, 64, 28 আর 50, 78, 31 আর 50, 24 আর 50। এই সিএফডির ঘরে ওয়ার্কিং ক্যাপিটাল ছিল কত?
ক্লিয়ার? এরপর আমাদের কি কিউমুলেটিভ। আচ্ছা আমি সংক্ষেপে লিখি নাই তো ধরা দিতে পারবো না পরে। CCFAT। আচ্ছা এরপর আমি একটু ধরাই নিই ডিসকাউন্ট ফ্যাক্টর। এই ধরে গেছে। এই যে ধরে গেছে না ভাইয়া। তাহলে CCFAT কিউমুলেটিভ করো না 71, 1,35,000, 2,13,000, 10 লাখ না, ওটা 81,500। আমি লক্ষ্য ছিল আপনাদের 2,94,500, 3,69,000, 3,69,000, 4,19,000, 4,19,000। বাহ। এরপর ডিসকাউন্ট ফ্যাক্টর প্রথমে কত পার্সেন্ট ছিল? 10%। মনে আছে 1/1.10? 909। ইয়েস। তারপর ওই অংশকে আবার ভাগ করো 4টে করে, বলো 4। এরপর 75। বাহ। 68। তারপর এইটাই লাস্ট, এখানে যেন আবার ভাগ করে ফেলো না। আর বলা যাবে না। লাস্টেরটা ওয়ার্কিং ক্যাপিটাল ওই 5 বছরেরটাই বসে, মনে থাকবে? ওকে, তাহলে এই পর্যন্ত তোমরা ক্লিয়ার সবাই? ক্লিয়ার না? ওকে, এরপরে তাহলে তুমি প্রেজেন্ট ভ্যালু করে ফেলো। এই ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স আর ডিসকাউন্ট ফ্যাক্টর গুণ করে করে বলবা। 64,539। 1 লাখ না, সিএপিটির সাথে গুণ করো 64,000-এর সাথে, পাগল। এই সিএপিটির সাথে গুণ। বাহ। তারপর এই অন্যরাও কাজ করো না, তোমরা ফাঁকি দিচ্ছ কেন? 58,601। $55,664। 55,664। তারপর 257। তারপর আবার বলো 31,345। ওকে ফাইন। এখন আমাদের এই মানটাকে যোগ করা লাগবে, বলো টোটাল প্রেজেন্ট ভ্যালু যোগ করো দেখি। এই মানটা সম্পূর্ণ যোগ করো, যোগ করে আমাকে জানাও। ভাইয়া ওইটা 6664।
কোনটা? হ্যাঁ হ্যাঁ, 555664। 3,58,996 3,08,996। এটা লক্ষ্য করো ভাইয়া, আমাদের বিনিয়োগ ছিল কত? 3 লক্ষ। তাহলে আমাদের বেশি হয়েছে না কম হয়েছে? তাহলে আমাদের কমাইতে হবে। টাকা কমাইতে হলে পার্সেন্টেজ বাড়াইতে হবে। মানে আমাদের টাকা তো বেশি আছে, তোমরা তো জানো বিনিয়োগের থেকে টাকা এবার কমাইতে হবে। আর টাকা যখনই কমাবা পার্সেন্টেজ তার উল্টো বাড়াইতে হবে। তা আমাদের এখানে বিনিয়োগ 3 লাখ, আর 3 লাখে মাত্র 8,000 টাকা মাত্র। তাহলে আমি তোমার বলেছিলাম, একটা সিস্টেম শেখাই দিয়েছিলাম যে 1 লাখের মধ্যে এমন ভাবে ধরবা, 2 লাখের মধ্যে এইভাবে, মনে আছে? জি ভাইয়া। তো এখানে আমরা যেভাবে দেখতেছি, এখানে 2% এদিক ওদিক করলেই মনে হচ্ছে কাভার হয়ে যাবে। 2%ও পুরোপুরি লাগে না। ওই পাগল, পার্সেন্টেজ বাড়াইতে হবে 12%। ওকে, তাহলে 12% করি। তারপরে যদি মনে হয় যে ভাই আমরা রিস্ক নিব না বেশি, তাহলে তোমরা 15 দিয়ে করবা। কত দিয়ে করবা? 15। যারা অত হিসাব নিসাব বোঝো না, তারা 5% এদিক ওদিক করে করবা প্রথমে। তাহলে আমরা 12 দিয়ে করে দেখি, বিসমিল্লাহ বলে। 1.12 ভাগ করো। 0.8928। তারপর ওকে 17। বাহ। তারপর 63। বাহ। 5674। এটা আর বলবা না, এই মানটাই। আচ্ছা, এই মানটা আবারও গুণ করবা সেই সিএফএটি। অনেকে কিন্তু প্রেজেন্ট ভ্যালুর সাথে গুণ করে দাও মনের ভুলে, ও কাজ করা যাবে না। গুণ সবসময় সিএফএটির সাথে। কার সাথে? সিএফ, ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। এই ক্যাশ ফ্লো আফটার ট্যাক্সের আর একটা নাম ছিল, কে বলতে পারবে? ক্যাশ ফ্লো আফটার ট্যাক্সের একটা নাম ছিল, কে বলতে পারবা? না, এনসিবি, নেট ক্যাশ বেনিফিট। নেট ক্যাশ বেনিফিট। এবার গুণ করো না ভাইয়া ওই মানের সাথে। 66,378। আচ্ছা, 89 করে দিলাম। 89 আর 78 মেলা পার্থক্য তো হয়ে গেল। 79 না? ওটা ঠিকই তো লিখেছি আমি। তারপরে এরপরে কত বললে পরেরটা? গুণ করো কিন্তু সিএপএটির সাথে। 64,000 গুণ 0.7971। 51,014। এই উপরেরটা না ভুল হয়েছে। কত হবে? 63। 66। উপরেরটা 66 হলে ভুল আছে, আর একবার গুণ করো। আচ্ছা, এই জন্যই তো বলতেছি 63,389। কারণ কি, আমি যেহেতু পার্সেন্টেজ এখন বাড়াইছি, টাকা কমবে। এখানে টাকা 64,000, পরেরটাই তো 66 হবে না, বুঝনি? আচ্ছা, আমি বুঝতে পেরেছি। দেখা গেল আমি 66 শুনে ফেলেছি। তারপরে আসো 55,512। ঠিক আছে। এই নিশা, তোমার কি অবস্থা? গুণ করো। 51,000।
42,271। আমি যখন করতেছি তো ঠিকঠাক বুঝতেছি না। ও আচ্ছা আচ্ছা, তারপর এটা গুণ করো 28,000 28,000 যোগ করো। যারা ক্লাস মিস করো পরবর্তীতে রেকর্ড অংশটা করে নেবা ভাইয়া, নয়তো কিন্তু ঝামেলা হয়ে যাবে। দুই লক্ষ 92,349। এর থেকে রিস্ক বেশি নেওয়া উচিত হয়নি আমাদের, তাই না? যদি 11% নিতাম তখন দেখা গেল কাটায় কাটায় এদিক ওদিক হয়ে যেত হালকা পাতলা। ওকে, তাহলে আমাদের রিস্ক এই পর্যন্ত ঠিক ছিল। যারা এত রিস্কও নিতে না পারবা তারা অন্তত 15 দিয়ে করবা না, বোঝনি? বলো ভাইয়া। আবার বুঝাবো? ওই যে 1 লাখে 1,001%, 2 লাখে 2,000%, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এভাবে মনে রাখলেই হবে। 3 লাখে 3,003%। মানে এটা বিনিয়োগের উপর নির্ভর করে, বিনিয়োগের উপরে। ঠিক আছে, এভাবে মনে রাখবা। তা এই যাই হোক, তথ্য চলে গেল। আমাদের মূলত এখন পে ব্যাক পিরিয়ড। এ প্লাস এনসিও মাইনাস সি বাই ডি। তা বলো আমাদের বিনিয়োগকৃত টাকা কবে উঠে এসছে? কিউমুলেটিভ তাকাবা। পে ব্যাক পিরিয়ড করতে হলে কিউমুলেটিভ এই ঘরের দিকে তাকাতে হয়। কবে টাকা উঠে এসছে? 5ম বছর। তাহলে এর পূর্বের মান কত? 4। সি এর মান কত? 2,94,500। আর এর চলতি বছরে কত? 74,000। আর এই 50 একবার যোগ করে দিবা, তাহলে ভালো। অনেকেই শুধুমাত্র 74,500 দেয়, ওটাও রাইট। আবার তুমি যদি কল্পনা করো যে ভাই ওই বছরেই তো আমি ওয়ার্কিং ক্যাপিটালও পাচ্ছি, তাহলে মানে আমার তো পুরো বছর ওই পর্যন্ত যাচ্ছে না, তার মানে ওই টাকাটাও তো ওই বছরেই পাচ্ছি। তাহলে যেইভাবেই কল্পনা করো দুইটাই কি রাইট। এখন যে স্যার কম বোঝে সে বলবে যে এটা রাইট ওটা রাইট, কিন্তু এখানে গভীরভাবে চিন্তা করলে দুইটাই রাইট। এনসিওর মান কত? 3 লক্ষ। ওকে, আর আমরা সি এর মান পেয়েছিলাম 94,500। আর ডি এর মান 74,000 সিঙ্গেল ডিজিট, ওটাও রাইট। আবার যোগ করে 1,24,500, এটাও রাইট। মনে থাকবে? এর মান আমরা একটা নিয়মে শিখবো, তাহলে ভালো হবে। আর স্যাররাও খুব চালাক, কেন একটু উপরে বড় বড় টাকা দিলে তাহলে তো এই ঝামেলাটা আসে না। সাপোজ 5ম বছরে টাকা না উঠে যদি 4র্থ বছরে উঠে আসে, তাহলে তো আমরা এই প্রবলেমে পড়ি না, তাই না ভাইয়া? 94,500। স্যাররা হয়েছে এখন বিরোধী দলের মতো, যে কোনো একটা জায়গায় মনে করো খুঁত রেখে দেবে, না ওটা কামড়া কামড়ি করো। এটা বিয়োগ করে ভাগ করে হয়েছে কত? হয়েছে 0. ঠিক আছে, এখন দেখো তো 0.04। ওকে, তাহলে পে ব্যাক পিরিয়ড চলে গেল। আর একটা কি চেয়েছিল আমাদের কাছে? টিপিভি মাইনাস এনসিও। টিপিভি নির্ণয় হয়েছিল, তোমরা বলেছিলে প্রথমটা কত? 4 লক্ষ। 3,08,900 না কত বললে? মাইনাস বিনিয়োগ 3 লক্ষ, তাহলে কত পাইলা? তাহলে পজিটিভ, তাহলে এই জায়গায় বিনিয়োগ করা যায়।
এটা 9 হবে? দেখো কিন্তু একটু দেখে নিই আমি। হ্যাঁ, 996। তাহলে এটা শেষ হয়ে গেল আমাদের, না বোঝো নাই? এবার আমাদের IRR, ইন্টারনাল রেট অফ রিটার্ন। ইন্টারনাল রেট অফ রিটার্ন A প্লাস সি, সি মাইনাস ডি ইন্টু বি মাইনাস। না, তোমার কোশ্চেন যেটা থাকবে শুধু ওইটা নির্ণয় করবা। অনেক বইতে দুটো করে দেওয়া আছে, ওটা দরকার নাই, ওটা তো আমরা ধরে নিয়েছি। তা A এর মান কত? ছোট পার্সেন্ট যেটা, আর বি মানে বড় পার্সেন্ট যেটা। আর সি দেখো অলরেডি আমরা পেয়েছি, ওই যে পজিটিভ মানটাই সি। আর ডি, এই ডিটা তো আমরা পাই নাই, এখন বের করে নাও। তাহলে ডি এর মান কত পাইছিলা? 2,92,000 মাইনাস আমাদের বিনিয়োগ 3 লক্ষ। তোমরাই তো বলতেছো 92,349, 2,92,349 মাইনাস করো। 92,349 মাইনাস, হ্যাঁ, মাইনাস 3 লক্ষ 7,651। এটা নেগেটিভ ফিগার, এই নেগেটিভ মানেই ডি। তো এখন লক্ষ্য করো, এ এর মান 10%, সি এর মান 8,996, আবার সি এর মান 8,996। এই মাইনাস আর এই নেগেটিভের মাইনাস কি হয়ে গেল? প্লাস। 7,651 মাইনাস 12% মাইনাস 10%, 10% প্লাস 8,996 যোগ করে কত হয়? 16,647। আচ্ছা, ভাগ করো, করে শুধু 2 দিয়ে গুণ করবা, জানো, আবার পার্সেন্ট দিয়ে গুণ করো না। ভাগ করে 2 দিয়ে গুণ। 308। আর ওই পার্সেন্ট গুণ করে নিয়ে দেখো পার্সেন্টটা লিখে দিলাম। তাহলে এই পার্সেন্ট আর এই পার্সেন্ট এখন যোগ করতে পারবা। তাহলে 11 ধরলে দেখেছো রিক্স, 12 ধরেই আমরা ঠিক কাজ করেছি। দেখো এবার ডি এর মানটা কি সবসময় নেগেটিভ বের হবে নাকি পজিটিভ? অবশ্যই নেগেটিভ না হলে IRR হবে না। নেগেটিভ যদি না হয় IRR হবে না। হুম। সবাই ক্লিয়ার? জি ভাইয়া। ক্লিয়ার না হলে বলতে পারো। কোনো কোয়েশ্চেন আছে? আজ সারাদিন বিদ্যুৎ নাই, ঘুম লাগছে। তোমাদের এলাকায় বিদ্যুৎ ছিল, তাদের গ্রামে তাদের তো সমস্যা। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা ভাইয়া। আমাদের মনে হয় কোথাও বিদ্যুতের সমস্যা হয়েছিল। ভাইয়া একটা কোশ্চেন ছিল, বলো বলো বলো। জেনুইন ক্যাশ ইনফ্লো যেটা ছিল, ওটা থাকলে কি বলছিলেন সিএফবিটি হবে, ওটা ঠিক বুঝতে পারি। ওই ট্যাক্স রয়েছে নিচেই, তাই ট্যাক্স রেট থাকা মানে ওটা ট্যাক্স নির্ণয় করতে হবে, নির্ণয় করতে হলে বিফোর ট্যাক্স। আর ট্যাক্স রেট না থাকলে মনে করবা তখন কি আফটার ট্যাক্স। আফটার ট্যাক্স।
এখন মনে করো সাপোজ এমন হয়েছে কাহিনী, মানে সব রকমই বুঝাই রাখি, নয়তো পরে পরীক্ষা হলে ঝামেলায় পড়বা। মনে করো কোশ্চেনে সরাসরি বলে দিয়েছে ক্যাশ ফ্লো কি, Before tax কিন্তু ট্যাক্সের রেট দেওয়া নেই, ট্যাক্সের রেট দেওয়া নাই। দেওয়া নেই। তাহলে তখন আর সুযোগ নাই যে তুমি ওটা ধরে নিবা ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। মানে ও তো বলেই দিয়েছে এটা বিফোর ট্যাক্স, কিন্তু আবার ট্যাক্সের রেট কি দেওয়া নাই। তো তখন তোমরা 40% ধরবা ট্যাক্স রেট, কারো যদি মনে চায় 50% ধরবা, আর নিচে নোট করে লিখে দেবা ট্যাক্স রেট যেহেতু দেওয়া নাই সেজন্য আমরা 40% ধরে অঙ্কটি সমাধান করলাম, বা 50% ধরে অঙ্কটি কি এই বছরই এই থার্ড ইয়ারে পরীক্ষা চলছে। ভাইয়া নোট করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মার্কেটিং ডিপার্টমেন্টের এমন দিয়েছে, তোমরা মার্কেটিং ডিপার্টমেন্টের কোশ্চেনটা দেখো, এটা এইভাবে দিছে। তো ভাইয়া ট্যাক্স রেট দেওয়া থাকলে সিএফ বিটি ধরবো, মানে কলামটা হবে। সিএফবিটি, হ্যাঁ অবশ্যই। এখন মনে করো কোশ্চেনে, আর যদি tax- এই দেখো কোশ্চেন আবার বলি, কোশ্চেনে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স সরাসরি বলে দিয়েছে, আবার ট্যাক্সের হার দিয়েছে, তখন কি আর তুমি বিফোর ট্যাক্স ধরবা? না, আফটার ট্যাক্স। তখন তো বলেই দিয়েছে। মানে এজন্য কিছু কথারও যদি কিন্তু থাকে। আর আরেকটা কোশ্চেন হচ্ছে ভাইয়া, ওই যে পিবির ঘরটা আমি বুঝি নাই, 10% থেকে। আচ্ছা আচ্ছা, এইভাবে জিজ্ঞাসা করবা। মানে এই দেখো ডিসকাউন্ট ফ্যাক্টরটা কেমনে এসছে, তো তোমার কাহিনী এই দেখো 10% মানে 1 ভাগ 1.10, এটা ভাগ করে একটা মান আসে 9090, এই মানকে আবারও ভাগ করবা 1.10 দিয়ে, তারপরে তোমার আরেকটা মান আইবে। ভাইয়া না ভাইয়া, এটা বুঝছি, মানে এরপর বুঝছি যে ঘরগুলো আচ্ছা টাকা টাকা কম হলে 2% বা 5% ধরতে হবে। আচ্ছা, এটা বুঝছ তো যে সিএফএটি আর ডিসকাউন্ট ফ্যাক্টর গুণ করে প্রেজেন্ট ভ্যালু হয়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওটা তোমার অনুমান, ওটা তুমি যত অঙ্ক করবা তত প্র্যাকটিস হবে, আর আমার পূর্বের ক্লাসগুলো ভালো করে দেখবা, আরো অনুমান করাগুলো শিখে যাবা, বুঝেছো? জি। এটা অনুমান। ওই যারা মনে করেন না ক্রিকেট খেলে বা ফুটবল খেলে, খেলতে খেলতে কিন্তু অনেক প্র্যাকটিসে শিখে যায়, একদিনে তো আর মেসি হয়ে যায়নি, তাই না? বা একদিনই সাকিব আল হাসান হয়ে যায়নি, অনেক প্র্যাকটিস করা লাগছে। কিন্তু তোমরা প্র্যাকটিস করো, শিখে যাবা। পরের যে অঙ্কটা আমি দেখলাম অনেক বড় অঙ্ক, এই সময়ে কাভার করা কষ্ট, বুঝছো? আর এটা তো ভাইয়া। বেশ জটিল, আর অনেক সময় নিয়ে করাতে হবে। তার মানে আমাদের আর একটা অঙ্ক করলে এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে, মানে প্রথম পার্ট, এই চ্যাপ্টারের 2টা পার্ট, আর একটা পার্ট এরপরে শুরু করব। তার মানে আমরা আগামী ক্লাসে 7 নাম্বার অঙ্কটা বোঝাবো। আরে খুব জটিল, আমি রেকর্ড কোর্স করতে যে তাই মনে 33 মিনিট লাগছে, 33 না 34 এমন। এই 7 নাম্বার অঙ্ক যদি এমন জটিল দেয়, মনে করো যদি বলেও দিই এই কোশ্চেনটা আইবে, তারপরেও 50% ছেলে মেয়ে পারবা না, বুঝতে পেরেছো? এই জাতীয় কোশ্চেন আসলে পারা টাপ। এখন তোমাদের বারবার প্র্যাকটিস করতে হবে, ইনশাল্লাহ প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। ওকে, তাহলে যেহেতু আমরা আজ অঙ্ক করাবো না, এ পর্যন্ত থাক, তারপরে সমস্যা থাকলে আমাকে জানাইও। ঠিক আছে।